আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি, আর আজকে আছে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। তোমরা অনেকেই জানো যে আমার বোন আমাদের বাড়ি এসেছে, তো ওরই ছোট ছেলে 1 বছরের জন্মদিনটা একটু ছোট্ট করে সেলিব্রেট হবে। তো তার জন্যে কিন্তু বিকেল থেকে আমরা সবাই যে যার কাজে লেগে পড়েছি। ভেবেছিলাম ভিডিওটা দুপুর থেকেই শেয়ার করব, তো সেরকম আর কাজের চাপে হয়নি, আর দুপুরবেলাতেও সেরকম কিছু একটা আয়োজন করিনি, যেহেতু খুবই ছোট, তো সেরকম কিছু খেতে পারবে না, তার জন্যই আরও আয়োজনটা করা হয়নি। আর বিকেলবেলা যে অনুষ্ঠানটা আয়োজনটা করা হচ্ছিল সেটা কিন্তু আমাদের নিজেদের ঘরের মধ্যেই, আর শুধু দিদিরাই আসবে। তো আমি দুপুরবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ওটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিছু গরম মশলা আর একটুখানি হলুদ আর জল দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে হবে পায়েস, তো তার চালটা দেবো বলে তাই আগে হাঁড়ির মধ্যে একটু জল বসিয়ে দিলাম। আর এদিকে গোবিন্দভোগ চালটা এখন খুব ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার আগে ভালোভাবে দেখে নিচ্ছি যে এর মধ্যে কিছু আছে কি না, নোংরা টোংরা। তো দু একটা ছিল, সেগুলোকে আমি ফেলে দিয়ে এখন চালটাকে খুব ভালোভাবে দুবার করে ধুয়ে নিচ্ছি। তো এই চালটার এত সুন্দর একটা সেন্ট, তোমাদের ঘরে কি বলবো, যারা এই গোবিন্দভোগ চাল ব্যবহার করো তারা কিন্তু জানবে। তো একটুখানি না খেয়ে আর থাকতেই পারলাম না, তো একটুখানি চাল কিন্তু মুখের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে চালটাকে ভালো করে দুবার করে ধুয়ে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমরা কিন্তু সরাসরি চাল কিন্তু দুধের মধ্যে দিই না, কারণ জলের মধ্যে দিয়ে তারপরে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভালো করে ঘেঁটে নিয়ে তারপরেই কিন্তু আমরা দুধ এবং চিনিটা মেশাই। আর দুধের মধ্যে চালটা দেওয়ার ফলে কিন্তু চালগুলো শক্ত শক্তই হয়ে থাকে, সেরকম আর ঘাঁটা ঘাঁটা হয় না, তাই কিন্তু এরকমভাবেই আমরা করি। আর এখন চলে এসেছি ঘুগনির জন্য আলুগুলো কেটে নিতে। আর এখানে আমি কিন্তু অল্প অল্প পরিমাণে সমস্ত জিনিস তৈরি করছি, তাই অল্প অল্পই জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে। আর আজকে যত কিছু আয়োজন দেখতে পাবে সব কিন্তু আমি একা হাতে করিনি, আমার সাথে কিন্তু আমার মাও ছিল, তার সাথে কিন্তু আমার বোনও কাজে হাত দিয়েছিল। তো একার দ্বারা সমস্তটা করা কিন্তু ইম্পসিবল হয়ে যেত আমার আমার ক্ষেত্রে, তাই সবাই মিলেই কিন্তু ভাগ ভাগ করে কিন্তু আমরা কাজগুলো করে নিয়েছি। আর কি বলতো, একজনের আমার ক্ষেত্রে এতগুলো মানুষের রান্না করা কিন্তু আমার কাছে খুব একটা সহজ হতো না, আর আমি খুব ভরসা পাই না যে কখন কোনটা খারাপ হয়ে যাবে বা কিছু। তো যাই হোক, ঘরে খেলেও না তো ঠিক ছিল, জামাইবাবু দিদি সবাই আসবে। আর এই যে ঘুগনিটা আমি রান্না করেছি, তাও যেন মনটা কেমন খুঁতখুঁত করছিল যে ভালো খেতে হবে কি না হবে। তো পায়েসটা আমি বসিয়ে দেওয়ার পরে কিন্তু বাকিটা মাই করেছে, আমি আর পায়েসটার দিকে হাত দিইনি, কারণ কোনোটা কি হবে না হবে, কিন্তু যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিন্তু আমিই দিয়েছি, যেমন চিনিটা মেপে মেপে আমিই দিয়েছি, তারপরে দুধটা মা দিয়েছে, চালটা আমি ধুয়ে দিয়েছি, এরকমভাবে সমস্ত কিছু সবাই মিলে কিন্তু কাজটা করে নিয়েছি। এই যে দেখো, চালটা ভালোভাবে গলে গেছে, এখন মা কিন্তু ওদিকে চা বসিয়ে দিয়েছে, বিকেল হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এদিকে চালটা এখন একটু ঘেটে দিচ্ছি। এরপরেই কিন্তু মা দুধটা মিশিয়ে দেবে পায়েসে, তার সাথে কাজু বাদাম আর চিনি, নুন স্বাদ মতন সব কিছু মা দিয়ে দেবে। আর এখন আমি ঘুগনির জন্য মশলাটাও তৈরি করে নিচ্ছি। কয়েকদিন ধরেই লুচি ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে একবারে, আর এত কিছু মানে আজকের দিনে করার মতন ছিল না, তাও কেন জানি না বাবা সব কিছু এনে দিয়ে বললো করতে, দিদিকেও বলে দিতে। তো তাই ভাবলাম আজকে লুচি ঘুগনিটাও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, সব লুচি ঘুগনি করার পর আমরাও খেয়ে নিলাম, আর ছেলেদের ঘরেও দিয়ে দিয়েছি, আর দিদিরা কিন্তু এখনও আসেনি। তারপরে দিদিরা আসার পর দিদিদের করে একটু খেতে দিয়ে দিলাম নাস্তা। এখানে দিদি, জামাইবাবু, দিদির মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো। তারপরে মায়ের ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পর আমরা এখন কেক কাটবো বলে কেকটা খুলে নিচ্ছি। আর এখন যে কেকটা খুলছে আমি আর আমার বোনঝি, আর ও কিন্তু আমাদের 4 জনের মধ্যে ওই কিন্তু বড়, আর ও একাই একটা কিন্তু মেয়ে, তো সব ভাইদের হাতে ওই মার খায়। তো যাই হোক, ওর আমাদের বাড়ি আসতে বা ওদের সাথে খেলা করতে কিন্তু ভীষণও ভালোবাসে, যতই ওকে মারা হোক বা যাই হোক।
তো এখানে সমস্ত কিছু কেক টেক নিয়ে আমরা চলে এসেছি আমাদের ঘরে, উপরের ঘরে। তো সবাই মিলে বসে আছি, আর ওরা 4 ভাই বোনে মিলে বলছে আমরা সবাই মিলে কেকটা কাটবো। তো যাই হোক, ও কিন্তু থাকলো না লাস্ট পর্যন্ত, কেক কাটাও তো হলো না, ওর মায়ের কোলে বসে বসে কিন্তু কেকটাও কেটে নিল। তো যাই হোক করে কেকটা কাটা হয়েছিল, আর আজ করে একটু শরীরটাও যেন খারাপ খারাপ লাগছিল, তো ওকে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, কেকটা মোটেই কাটতে চাইছিল না। তো যাই হোক কেক কাটা হলো, সবাই মিলে কেক টেক খাওয়া হয়ে যাওয়ার পর মা আজকে ডিনারের জন্য বানিয়েছিল বিরিয়ানি। তো যাই হোক বিরিয়ানি বানিয়েছিল। আমি সত্যি বলতে একার পক্ষে এতটা বিরিয়ানি রান্না করা আমার পক্ষে সম্ভব ছিল না, তো মাই সমস্ত কিছু করেছে, আমি ওই হেল্প করেছি, ভাতটা করে দিয়েছি, তারপরে বোন আলু কেটে দিয়েছে, এসবগুলোই করেছে। আমি বিরিয়ানি কোনো দিন একা হাতে রান্না করিনি এতজনের। তো মায়ের কিন্তু খুব একটা কনফিডেন্টলি মা রান্না করতে বসে পড়ে যে না যতজনেরই হোক আমি করে ফেলবো, মা এরকম করে। তো সত্যি আমার মায়ের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে এখনও পর্যন্ত। আর কোনো দিন ভরসা করে বিরিয়ানি করিনি এখনও পর্যন্ত, পরে ট্রাই করব, দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে যায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ভালো লেগে যায় কিন্তু একটা লাইক করতেও ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম ডেলি ব্লগ দেখার জন্য। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর দিদিরও বাড়ি চলে গেল, তারপরে কিন্তু আমার এলো গ্রসারিটা আসার কথা ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, আর এখন বাজছে 10টা 3 রাত্রির। খাওয়া দাওয়ার পর দিদিরা বাড়ি চলে গেল বলে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর এখন কিন্তু গ্রসারিগুলো নিয়ে এলাম। আর গ্রসারিগুলো কিন্তু এবারে গোছানোর আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, এগুলো যেখানে যেমন পেরেছি রেখে দিয়েছি। তো যাই হোক অনেক কিছু অর্ডার করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভুলুন।